তো বয়স্ক একজন মানুষ এবং বয়স্ক মানুষরা তো আসলে একটু অন্যরকমই হয়। তারা এতটা বিবেক বিবেচনা দিয়ে কথাবার্তা চিন্তা ভাবনা করে বলে না। তো সবার ঘরেই মা আছে, বাবা আছে। তো আমরা যেন তাদেরকে সম্মানের সাথে ট্রিট করি। মানে ওনার কথাটা এই ধরনেরই ছিল। এই কথাটা শুনে মানে ওনার পুরো বক্তব্য আমি যতটুকু শুনেছি, ওখানে নানা রকম উনি কথাবার্তা বলেছেন। তার মাঝখানে শেষের দিকের এই কটা লাইন কিন্তু আমাকে খুব টাচ করেছে। আসলে উনি যে কথাটা বলেছেন, এই কথাটা ওনার মামলার সাথে রিলেটেড না যদিও, বাট সামহাও উনি ফিল করেছেন দেখেই বলেছেন। একটা হিউম্যান বিইং, একটা মানুষ হিসেবে উনি কথাটা বলেছেন। তো আমিও অনেক মানে টাচড হলাম কথাটা শুনে। অ্যান্ড আমি কথাটা শোনার পরে আই রিয়েলি ফেল যে আসলে একটা মানুষকে নিয়ে আমরা অনেক অনেক রকম কথাবার্তা বলি, অনেক রকম ইররাশনাল কথাবার্তা বলি, অযৌক্তিক কথাবার্তা বলি। হয়তো এমন হতে পারে যে রাজকুমারের মাতা যিনি আছেন, বা আমি যাকে অনেক অনেক সময় অনেক রকম কথা বলেছি, অনেক রকম অ্যাকুইজিশন দিয়েছি, অনেক রকম রুড বিহেভ করেছি। তো আজকে মনে হলো যে এটা আমি না করলেও পারতাম। এবং আমরা অনেক সময় ইরাশনাল হয়ে যাই। অনেক সময় আছে না যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক সময় রাগটা এত বেশি চলে আসে বা আমাদের উপরে দেখা যায় যে এত বেশি টর্চার বা আমাদের উপর এত বেশি অত্যাচার হয়ে যায় যে আমরা তখন লাগামহীনভাবে কথা বলি। তো খুব অবভিয়াস আমার আমার একটা সাইড বলে যে হ্যাঁ, আমি ওনার উদ্দেশ্যে যেগুলো বলেছি সেগুলো আসলে ঠিকই বলেছি, কারণ ওনারা ক্রমাগত এই ধরনের অপরাধের সাথে জড়িত, বা ওনাদের ছেলেকে ওনারা থামাতে পারছেন না। আবার আজকের কথাগুলো শুনে মনে হলো যে যাই হোক, উনি একজন মা, এবং উনি অপরাধীর মাই হোক বা যেরকম যেরকম মানুষেরই মা হোক, মানে আলটিমেটলি উনি একজন মা। সো উনি সব বয়সে বড় সবার চেয়ে এবং গুরুজন বটে। উনি ওনার ছেলেকে কন্ট্রোল করতে পারে নাই, বা উনি ওনার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারে নাই। হয়তো এই ব্যর্থতাটা তার, বাট তাই বলে আমরা তাকে নিয়ে সমাজে এমন আজে বাজে আছে না যে ট্রল করা, আজে বাজে কথা বলা, একদম হেনস্থা করতে, মানসিক সামাজিকভাবে হেনস্থা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া আসলে আমাদের উচিত না। তো আমি লাস্ট কিছুদিন থেকে দেখছিলাম যে ওনাকে নিয়ে এবং লিখনকে নিয়ে অনেক আজে বাজে চর্চা হচ্ছিল, এবং দুজনই কিন্তু দেখা গেছে যে ইররাশনাল হয়ে গেছে। উনি ধরে নিলাম উনি একজন সিনিয়র পার্সন, এবং উনি এত শিক্ষিত না, উনি এত পড়ালেখা জানা না, ওনার চিন্তাধারাটা খুব সেকেলে, বা ওনার ধারাটা গ্রামের মানুষের মতো। কিন্তু আমি বলবো যে লিখন তো আসলে শিক্ষিত একজন মানুষ। ও ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়ালেখা করেছে, এবং ও একটা ভালো সোসাইটিতে বড় হয়েছে এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তো আমি আসলে লিখনকেও বলতে চাই যে লিখন, তুমি বোনকে প্রোটেক্ট করতে যে তুমি ওনাকে আর ইনসাল্ট করো না, ওনাকে আর অপমান করো না, বা ওনাকে নিয়ে আর ট্রল করো না। আমি অ্যাজ আ সিস্টার তোমাকে এটাও বলবো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সেটা তো আর ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নাই। বাট আমরা কিন্তু সব সময় সরি বলতে পারি। ইটস নেভার টু লেট টু সে সরি। এবং উনি আর কতদিন বাঁচবেন? ওনার অলরেডি বয়স হয়ে গেছেন, এবং উনি সংসারের নানা ঝামেলায়, ওনার ছেলের নানা রকম অপকর্মে, বা দারিদ্রতাই বলি, সব কিছু মিলায় উনিও তো একটা মানুষ। এবং উনি কি ধরনের মানসিক টর্চারের মধ্যে আছে, তো আমার মনে হয় লিখন তোমারও ওনাকে সরি বলা উচিত। অ্যাজ বিকজ উনি মানে হোয়াট এভার ইট ইজ, উনি তোমার চেয়ে বয়সে বড়, হোয়াট এভার ইট ইজ উনি তোমার বন্ধুর মা, হোয়াট এভার ইট ইজ উনি একসময় আমার খুব কাছের মানুষ ছিলেন। এমন হইতে পারে যে তুমি আমাকে কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তুমি তার সাথে অনেক রুড বিহেভ করছো, বা খারাপ সিনারিও করে ফেলেছো, বাট তুমি হয়তো নিজেও বুঝতে পারো না যে জিনিসটা এত খারাপ পর্যায়ে চলে যাবে যে এটা নিয়ে সারা দেশবাসী ওনাকে ট্রল করবে।
উনি যাই হোক, উনি একটা একটা সময়ে একটা সার্টেন টাইমের জন্য আমার খুব প্রিয় মানুষও ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু আমাকে যথেষ্ট আদর করেছেন। আমি সবসময় বলি যে ওনাদের পুরো ফ্যামিলিটা আমাকে আদর করেছেন বা আদর দেখিয়েছেন। এমন হতে পারে সেটা ফেক আদর, এমন হতে পারে যে সেটা কোনো কিছু পাওয়ার আশায় আদর, বাট আদর আমাকে করেছেন। হ্যাঁ, ওনারা অনেক দিন আমাকে আদর করেছেন, আদর দেখিয়েছেন। এবং হতে পারে সেটা আছে না যে কোনো কিছু পাওয়ার জন্য আদরটা দেখানো, বাট তারপরেও করেছেন তো। এবং উনি আদর করুক না করুক, উনি কিন্তু আমার সম্মানের পার্সন ছিলেন সব সময়। উনি আমার সম্মান, ইভেন আমরা যখন আলাদাও হয়ে যাই তখনও বেশ অনেক দিন আমি তাকে নিয়ে কখনো বাজে কোনো মন্তব্য করিনি, ওনাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করিনি। পরবর্তীতে দেখা গেছে তার কিছু কিছু কথা আমাকে খুব অপমান করেছে, বা তার ছেলের আসলে তার কিছু কথার চেয়ে বেশি হয়েছে যে মামুনের কিছু কথায়, মামুন আমার মা বাবা, আমার সন্তান, আমার এক্স হাজব্যান্ড এদেরকে নিয়ে এমন গালাগালি এবং এমন খারাপ কিছু মন্তব্য করে লাইভ করেছে একের পর এক। তো সেটা থেকে আমার মনে হয়েছে যে আমার মামুনকেও বোঝানো উচিত ছিল যে মামুন দেখো, মা বাবাকে নিয়ে কেউ কথা বললে কতটা খারাপ লাগে। সেই হিসেবে হয়তো আমি কিছু বলে ফেলেছি, হয়তো না, আমি বলেই ফেলেছি। কারণ মামুন শুরু করেছিল ব্যাপারটা যে সে আমার বাবা মাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল। আমার বাবা মার নাম উচ্চারণ করে করে বলেছিল। আমার বাবা যিনি মারা গেছেন তার নামটা উচ্চারণ করে করে সে অনেক গালাগালি এবং খারাপ কথা বলেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমিও বলে ফেলেছিলাম যে দেখো, এরকম তার মাকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি, বাবাকে নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত। সো মাকে নিয়ে বা বোনকে নিয়ে হয়তো বলেছি, হয়তো না বলেছি, এটা আমি স্বীকার করব। কারণ হচ্ছে যে তারাও আমাকে নিয়ে বিভিন্ন ট্রল করেছে। তার বোন আমার ভিডিওতে জুতা দেখিয়েছে, আমাকে নিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে লেখা দিয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা আমি তাদের সাথে করেছিলাম, বিকজ তাদের সাথে আমার ফিজিক্যাল কমিউনিকেশনটা তাদের এন্ড থেকে টোটালি বন্ধ করে দিয়েছিল। 2024 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মামুনের মা, মামুনের বাবা, মামুনের বোন এবং মামুনের বন্ধুরা আমাকে কিন্তু ফোনে ব্লক করে রেখেছে। তো তাদের সাথে আমার ডাইরেক্টলি কথা বলার কোনো সুযোগ নাই। তাদেরকে ইচ্ছা করলে আমি একটা কল দিতে পারি না, বা ইচ্ছা করলে একটা টেক্সট দিতে পারি না। তারা যখন আমার এখান থেকে চলে যায়, তারা সবাই আমাকে ব্লক করে দিয়ে চলে যায়। তো যখন মামুনকে দেখলাম যে সে ফেসবুকে এসে আমার বাবা মাকে তুলে গালাগালি করেছে, যেই বাবা মাকে সে কখনো চোখের সামনে দেখেইনি, যে আমার যে বাবা মারা গেছেন সেই 25 বছর আগে, বা আমার সন্তান যারা অসুস্থ তাদেরকে যে একসময় খুব ভালোবাসতো, তাদেরকে নিয়ে মিথ্যা অ্যালিগেশন দিয়ে গালাগালি করেছে, তখন আমার খারাপ লেগেছে। তখন আমিও তুলে ধরেছিলাম যে দেখো, আমিও তো বলতে পারি এরকম অনেক কিছুই আছে। তারা সন্তানকে মানুষ করতে পারে নাই, বা তারা তাদের সন্তানকে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই। তো যাই হোক, আমি আজকের পর্যায়ে যখন আমি শুনলাম আমার আইনজীবী যখন বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখন আমার মনে হয়েছে না, সবকিছু আসলে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, সবকিছু আসলে অতিরিক্ত করা হয়ে যাচ্ছে, যেটা আসলে কারোরই কাম্য না। তো একটা খুব মানে বলবো যে একটা ডার্টি গেম হয়ে গেছে আসলে। লিখনও খুব এক্সাইটেড হয়ে কিছু কথা বলেছে। আমি আসলে ওনার কোনো দোষ দিব না, মামুনের আমার কোনো দোষ দিব না। কারণ হচ্ছে আমি সবসময় বলছি যে উনি বয়স্ক মানুষ, উনি যেটাই হোক, উনি সিনিয়র সিটিজেন, উনি একটা খারাপ মানুষ হোক, উনি একটা অশিক্ষিত মানুষ হোক, বা উনি একটা গরিব মানুষ হোক, বা উনি যেটাই হোক, উনি হচ্ছেন মামুনের আম্মা। অ্যান্ড উনি কারো মা, মানে মা শব্দটাই কিন্তু খুব সম্মানের একটা জায়গা। উনি কারো মা, উনি মামুনের মা, বা আমাদের সবার কাছেই সম্পর্কে উনি অনেক সিনিয়র। ওনার বয়স যেটাই হোক না কেন, উনি আমার কাছেও সম্পর্কে সিনিয়র, উনি লিখনের কাছেও সম্পর্কে সিনিয়র, উনি আমাদের সবার কাছে কিন্তু সম্পর্কে সিনিয়র। উনি যেটাই হোক না কেন, উনি একজন ক্রিমিনাল হতে পারে, উনি একজন লোভী, প্রতারক, অনেক কিছুই হতে পারে, কিন্তু তার মানে এটা না যে আমরা তাকে ওই অশালীনতম কথাবার্তা দিয়ে তাকে অ্যাটাক করব, যে তাকে বিয়ে করতে চাই বা এটা সেটা। আমার মনে হয় লিখন এই পর্যায়ে আসলে যাওয়াটা ঠিক হয় নাই। তোমাকে সামনে পেলে হয়তো আমি কখনো বুঝিয়ে বলবো যে লিখন আসলে এই কাজটা আসলে ঠিক হয়নি, তুমি
তুমি তোমার রাগ হয়েছে, যেহেতু তোমার কথা বলার সুযোগ আছে, কারণ উনি তো আর তোমাকে ব্লক করেনি, তুমি ওনাকে ফোনে কথা বলতে পারতা, বা ওনাকে সামনে যেয়ে বলতে পারতা যে আন্টি, কারণ আমি দেখেছি যে ওনার সাথে তোমার আগেও দেখা হয়েছে, তুমি ওনাদের বাসায় গিয়েছো, এবং মামুনের যখন সেলুন ছিল তখনও তুমি সেখানে গিয়েছিলে এবং তার সাথে কথা বলেছো, হাই হ্যালো বলেছো। এবং একটা জিনিস আমি সবাইকে বলিনি, সেই জিনিসটা হচ্ছে যে মামুন যেরকমই হোক না কেন, সে যত বড় অপরাধী হোক না কেন, সে যত ক্রিমিনালি হোক না কেন, তার একটা বন্ধুদের বা তার একটা গ্রুপ ছিল, হ্যাঁ, যাদেরকে মামুনের আম্মু ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছে। মানে তার বন্ধুদের যে একটা গ্রুপ ছিল, প্রায় অনেক বড় একটা গ্রুপ ছিল, যাদেরকে মামুনের আম্মু নিজ হাতে খাওয়ায়, তার বাসায় রেখে, মামুনের সাথে একই রুমে রেখে যত্ন আত্তি করে উনি তাদেরকে বড় করেছেন, এবং তারা এই মুহূর্তে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। তো সেই সব বন্ধুরা কিন্তু সবাই মামুনের মাকে মা ডাকে, হ্যাঁ, এবং মামুনের যত ফ্যান ফলোয়ার আছে, যারা ক্লোজ, যারা মামুনের সাথে বা মামুনের আম্মুর সাথে দেখা হওয়ার বা কথা হওয়ার সুযোগে হয়েছে, বা যারা মামুনদের বাসায় এসেছিল, তারা কিন্তু সবাই মামুনের মাকে মা ডাকে, হ্যাঁ, তারা কিন্তু কেউ খালাম্মা, আন্টি এগুলো কেউ ডাকে না। মামুনের মাকে কিন্তু মামুনের যারা এই যে ডাইহার্ট ফ্যান যারা আছে, বা মামুনের যে ডাইহার্ট ক্লোজ বন্ধুরা আছে, তারা সবাই কিন্তু মামুনের মাকে মাই ডাকে। তো সেই হিসেবে লিখনকে আমি বলবো যে লিখন, তুমি তো আসলে 2021 সাল থেকে মামুনের ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড তুমি ওনার মামুনের মাকেও দেখেছো, মামুনের বাসায় গিয়েছো, মামুনের সেলুনেও গিয়েছো, এবং ওনার সাথে নানা জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে। তোমার সাথে যদি কোনো মানে ক্ল্যাশ থাকে বা ঝগড়াঝাটি বা কোনো কিছু থাকে, সেটা তুমি ফোনে সলভ করে নাও, বা একটা মানুষকে সামনে যে সরি বলতে তো কোনো অসুবিধা নাই। তোমার 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 ভুল না হলেও তুমি যে যদি বলো যে আমার ভুল হয়ে গেছে, সেটা বলতে কিন্তু কোনো অসুবিধা নাই। আমরা মানে সবসময় চিন্তা করি যে দ্বন্দ্বের মধ্যে আগাবো, ঝগড়াঝাটি এটা সেটা করব, ঝগড়াঝাটি করে, মারামারি করে, মানুষকে অপমান করে, মানুষকে ছোট করে আলটিমেটলি কিন্তু কিছুই পাওয়া যায় না। তো লিখন যদি মনে করো যে তুমি কোনো কারণে কষ্ট পেয়েছো ওনার কথায়, তো উনি একজন আসলে অনেক বয়স্ক একজন মানুষ, এবং উনি নানা রকম সমস্যায় থাকে। তুমি যেমন আমাকে দেখো, একটা বোন হিসেবে দেখো যে আমার একটা স্পেশাল চাইল্ড আছে, অ্যালিসের কথা বলছি, এবং এই স্পেশাল চাইল্ডকে নিয়ে আমি কত পেরেশানিতে থাকি যে আমার বাচ্চাটা কি হবে, কি খাবে, কিভাবে চলবে, কে দেখাশোনা করবে, এসব নিয়ে আমি অনেক পেরেশানিতে থাকি একটা সিঙ্গেল মাদার হিসেবে। তো সেখানে মামুনের আম্মু সবসময় যেটা বলে যে তার দুটো স্পেশাল চাইল্ড, এবং তার বড় ছেলের যে দ্বিতীয় ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী মিতু ভাবি, উনিও কিন্তু স্পেশাল একজন পার্সন, মানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিডেড একজন পার্সন। ওনারা কেউ কথা বলতে পারে না। তো এতজন স্পেশাল চাইল্ড যার ফ্যামিলিতে আছে, তো তার কত বড় দুশ্চিন্তা যে সে কি করবে। আর যাই হোক, মা তো আসলে সন্তানকে ফেলে দিতে পারে না। সন্তান যদি খুনিও হয়, সন্তান যদি রেপিস্টও হয়, ধর্ষণকারীও হয়, মা তো তার সন্তানকে ফেলে দিতে পারবে না। তো তার এই যে সন্তানরা এরকম কথা বলতে পারে না, স্পেশাল চাইল্ড যারা, এবং তাদের মামুনের কিন্তু বড় ভাইয়ের দুটো ছোট ছোট বাবু আছে, ওই ছোট ছোট বাবুরাও কিন্তু মানে ওদের ফ্যামিলিতেই বড় হচ্ছে, এবং এদের সবার দায়িত্ব কিন্তু মামুনের আম্মুর উপরে। কে কি খেলো, কে কি পড়লো, কে কি করবে, কে কি করবে না, যারা স্পেশাল মানুষ আর কি, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লাগে যাদের, যেসব মানুষ, তারা কিন্তু স্বাভাবিক মানুষের মতো ওইভাবে চাকরি বাকরি বা বিজনেস অত স্মুথলি করতে পারে না। যদিও তারা শিক্ষিত, মামুনের ভাই বোন এবং ভাবি তিনজনই খুবই শিক্ষিত, কিন্তু তারা হচ্ছে যে সাধারণ মানুষের মতো ইয়ে করতে পারবে না, চাকরি করতে পারবে না, বা ব্যবসা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একদম। নাপা খাওয়াইছিলাম বুয়া, নাপা অ্যান্টাসিড। আচ্ছা, গলায় একটু তেল দিয়ে হালকা করে কাপড়, কানে যেন বাতাস না লাগে, হ্যাঁ ওভাবে দিও। তো এই তিনটা মানুষ ছাড়াও ওনার বড় ছেলের দুটো ছোট ছোট বাবু আছে, যারা পড়ালেখা বা যাদের ভরণ পোষণ, যারা কোন স্কুলে যাবে, কি খাবে না খাবে, এই সব কিছু কিন্তু ওনাকেই দেখাশোনা করতে হয়। আর যেটা বলেছি যে মামুনের বাবাও কিন্তু একটু
আলাভোলা টাইপের, মানে একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, তো তাকেও তাকে হয়তো আপনারা ভিডিওতে দেখেন নাই, কিন্তু এখন মাঝে মাঝে দেখছেন মামুনের আম্মুর পাশে, যে উনিও কিন্তু একটু ডিফারেন্ট মানুষ। তো সংসারে এতগুলো মানুষকে সামাল দিয়ে বাড়ি ঘর ঠিকঠাক রেখে, গ্রামের বাড়ি ঠিক রেখে, শহরের বাড়ি ঠিক রেখে, মামুনের নানা রকম সমস্যা। মামুন তো মানে ডিফারেন্ট একটা পার্সন। ও মানে কোনো মা তো আসলে সন্তানকে খারাপ বলতে চায় না, কোনো মা তো আসলে সন্তানকে অপরাধী বলতে চায় না, কোনো মা আসলে সন্তানের খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে চায় না। তার সন্তান যতই ক্রিমিনাল হোক না কেন, উনি সবসময় চাবে তার সন্তানকে প্রোটেক্ট করতে, কারণ সন্তান হচ্ছে তার নিজের অংশ। হ্যাঁ, তার শরীরের অংশ, তার মানে ওই সন্তানটা হচ্ছে একান্তই তার। ওই সন্তান যতই খারাপ হোক, যতই অপরাধী হোক, যতই খারাপ কাজ করুক, উনি তো চাইবে না কারোর সামনে নিজের সন্তানকে খারাপ হিসেবে তুলে ধরার জন্য। উনি সবসময় হাইড করার চেষ্টা করবে। তো এই সব কিছু মিলায় ওনার মানসিকতা, মন মানসিকতা কেমন থাকতে পারে? আর যেখানে মামুন ক্রমাগত অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে, বিভিন্ন ধরনের অপরাধ, মাদক এসবের সাথে যুক্ত, নারী কেলেঙ্কারি এসবের সাথে যুক্ত। তো উনি যেহেতু মামুনকে ঠিক করতে পারছেনই না, সো ওনার মনের মধ্যে কত দুশ্চিন্তা, হতাশা, কতটা খারাপ ফিলিংস ঘুরপাক করছে। তো উনি লিখন তোমাকে হয়তো রাগ করে বকাঝকা দিলেই ফেললো, বা উনি আমাকে রাগ করে বকাঝকা দিয়েই ফেললো। তার প্রতি উত্তরে আমি হয়তো রাগারাগি করে বলেই ফেললাম যে উনি এটা করেছেন, ওটা করেছেন, সেটা করেছেন। কিন্তু আমার মনে হয় যে একজন মাকে নিয়ে অশালীনতাটা করা ঠিক না, এটা আমাদের বর্জন করা উচিত। আপনারা দেখবেন, হ্যাঁ, যে মামুনকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে, গতবার কিন্তু আমি এরকমটা দেখিনি। হ্যাঁ, গতবার তার অনেক পাওয়ার ছিল হয়তো, বা তার পিছনে কোনো শক্তিশালী হাত ছিল, বা গতবার হয়তো তার সাথে টাকা পয়সা ছিল। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমার মামলাগুলো যখন চলছিল, তখন মামুনের অনেক বন্ধুরা কিন্তু মামুনের সাথে ছিল। অনেকজন, প্রায় 10-12 জন, সবসময় তারা আদালতে গেছে, মামুনকে সাপোর্ট করেছে, মামুনের পাশে থেকেছে, মামুনকে প্রোটেক্ট করেছে। তখন কিন্তু ওর মা বাবাকে অতটা আদালতে দেখা যায়নি। কিন্তু এইবার যখন আমি দেখলাম যে মামুনকে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তার পাশে একটাও বন্ধু বান্ধব ছিল না। তার এই যে এতদিনের বন্ধু বান্ধব, যাদেরকে মামুনের আম্মু পেলে পুষে বড় করেছে, তারা কেউ তার পাশে ছিল না। যারা মামুনের মাকে মা ডাকে, এখনো মা ডাকে আমি জানি, তারাও কেউ মামুনের পাশে ছিল না। মামুনের পাশে তার একটা বন্ধু, একটা শুভাকাঙ্ক্ষী, একটা ফ্যান ফলোয়ার ছিল না। এই যেসব মানুষগুলো আমাকে এতদিন গালাগালি দিয়ে মামুনের সাথে থেকে থেকে ভিডিও বানিয়েছিল, তারা একজনও কিন্তু এবার মামুনের সাথে ছিল না। এবার পুরোটা সময় মামুনের মা, মামুনের বাবা দৌড়াদৌড়ি করেছে। সো মামুনের জন্য তো আপনারা দেখেছেন যে মামুনের মা কোর্টে কোর্টে কান্নাকাটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কেরানীগঞ্জে যে কান্নাকাটি করেছে। তো মাই তো করবে, মানে দেখবেন যে ওখানে কিন্তু মামুনের চাচা, খালা, মামুনের কিন্তু বিশাল আত্মীয় স্বজন। আপনারা হয়তো এর আগে শুনেছেন যে মামুনের বেশ বড়লোক আত্মীয় স্বজন আছে, বেশ সলভেন্ট, যারা প্রফেসর, যারা ব্যবসায়ী, যারা বড় সরকারি কর্মকর্তা বা আইনজীবী, তারা কিন্তু কেউ মামুনের পাশে নাই, কেউ মামুনের সাথে নাই, কেউ মামুনের মারও পাশে নাই। মামুনের মার পাশে কারা? যারা হচ্ছে সাংবাদিকরা, যারা হচ্ছে ভিউয়ের জন্য গিয়েছে, কারণ জানে যে মামুনের মা এখন হট টপিক। তারা মামুনের মায়ের ভিডিও প্রকাশ করলে ভিউজ হবে, ভিউজ থেকে তারা আর্ন করতে পারবে। এই জার্নালিস্টরা শুধুমাত্র নিজেদের পেজের বা চ্যানেলের ভিউজের জন্য মামুনের মার সামনে আপনারা দেখতে পেরেছেন, কিন্তু এছাড়া মামুনের একটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, ফ্যান ফলোয়ার কেউই কিন্তু মামুনের সাথে ছিল না। কেন ছিল না, কি কারণে ছিল না, এটা আমার জানা নাই। বাট আমি যেটা মনে করি যে মামুন যেহেতু ক্রমাগত অপরাধ করে গেছে, তো লোকজন হয়তো লজ্জিত ফিল করে যে না, আমরা একে বন্ধু পরিচয় দিতে লজ্জাবোধ করি। কিন্তু মা তো লজ্জাবোধ করলে হবে না। হ্যাঁ, মা তো চাবে যে আমার ছেলেটা কষ্টে আছে। একটা মার কাছে তার সন্তান যদি কষ্টে থাকে, তাহলে তার চেয়ে কষ্টদায়ক কিন্তু আর কোনো কিছুই হতে পারে না। একটা
বাবার কাছেও সেম, একটা বাবার কাছেও সন্তান যদি কষ্টে থাকে তার চেয়ে কষ্টদায়ক কিছুই হতে পারে না। মা বাবা নিজের শরীরের শেষ রক্তবিন্দুটা দিয়েও সন্তানকে হ্যাপি রাখতে চায়, যেটা আমি ফিল করি আমার বাচ্চাদেরকে দিয়ে। আমার যদি শেষ নিঃশ্বাসটুকু দিয়ে বা শেষ রক্ত ফোঁটাটা দিয়েও আমি আমার বাচ্চাকে ভালো রাখতে পারি, তাহলে আমি সেটাই দেব। তো সেই মামুনের আম্মু, উনি ওনার যত রকম পরিশ্রম আছে, যত রকম কষ্ট আছে, যত রকম যা আছে, সব কিছু দিয়ে উনি যদি নিজের সন্তানকে একটুখানি ভালো রাখতে পারে, সেটাই চেষ্টা করবে এবং সেটাই চেষ্টা করে আসছে। এখান থেকে কেরানীগঞ্জ কিন্তু খুব মুখের কথা না, এখান থেকে কোর্টে যাওয়াও কিন্তু খুব মুখের কথা না, কিন্তু ওনারা রোজ যাচ্ছে। কেন যাচ্ছে? ওনার বাচ্চাকে একটুখানি দেখার জন্য, একটু এক নজর দেখার জন্য, বা একটুখানি হাতে একটু টাকা দিয়ে আসার জন্য, যে বাবা তুমি ভালো থাকো, বা বাবা তুমি কষ্ট পেও না, বা এটা সেটা আমরা যা করার তাই করছি। তো মা হিসেবে আমি বলবো, মামুনের মা আসলে হয়তো তার সন্তানকে সুশিক্ষিত করতে পারেনি। আমি এটা বলবো যে হয়তো মামুনের মা মামুনকে অপরাধ করার হাত থেকে বাঁচাতে পারে নাই, বা আমি বলবো যে মামুনের মা হয়তো নিজে অশিক্ষিত বা কম পড়ালেখা জানা হয়ে উনি বুঝতে পারে নাই যে মামুনকে আসলে এসব অপরাধ করার হাত থেকে দূর করা। বা মামুনের মা যেহেতু খুব কষ্টের মধ্যে দিন যাপন করেছেন, দারিদ্রতা ছিল, টাকা পয়সা টানাটানি ছিল, সো লোভ থাকাটা খুব স্বাভাবিক, ওনার মধ্যে হয়তো লোভও ছিল। কিন্তু একটা মা হিসেবে উনি সন্তানের জন্য জীবন দিতে পারলেও উনি হয়তো জীবনটা দিয়েছেন। তো এই সমস্ত কিছুর পরেও আমি যেটা লিখনকে বলবো, যে লিখন তুমি আর ওনার আম্মুকে নিয়ে আর একটা কথা বলো না। এটা তোমার পাতানো বোন বলো, বা মামুনের স্ত্রী বলো, বা তোমার বন্ধুর ওয়াইফ বলো, বা বোন বলো, বা ফ্যান ফলোয়ার যেটা বলো, সেই হিসেবেই আমি তোমাকে আসলে রিকোয়েস্ট করবো লিখন, যে তুমি ওনাকে নিয়ে আর কোনো রকম কথা বলো না, কোনো রকম মন্তব্য করো না, কোনো রকম ভিডিও বানাও না, কোনো রকম স্টেটমেন্ট দিও না। এবং আমার মনে হয় যে তুমি যতটুকু বলেছিলা যে আমি ওনাকে বিয়ে করতে চাই, এটা করতে চাই, সেটা করতে চাই, আমি বলবো যে এটার জন্য তুমি ওনাকে সরি বলবে। এবং তুমি কিভাবে সরি বলবে না বলবে এটা তুমি ডিসাইড করো। তুমি যদি ডিসাইড করতে না পারো তাহলে আমি বলে দিব। লাইভের মাধ্যমে কথাগুলো বলার কারণ হচ্ছে যে লিখনের সাথে এখনও আমার কথা হয় না। সো লিখনের সাথে লিখন হয়তো আমার ভিডিওটা দেখবে বা অন্য কেউ ভিডিওটা দেখবে, লিখনকে ফরওয়ার্ড করবে। তো লিখনকে আমি এটাই বলবো, লিখন তোমার আমি বলতে চাই না, আমাদের মামনি হাফসা যখন অসুস্থ থাকে, তার মনটা ভালো থাকে না, শরীরটা ভালো থাকে না, তখন কিন্তু তুমি দুনিয়াদারি সব কিছু ফেলে তার পিছেই থাকো, তার পিছেই সময় দাও, তাকে আগলে রাখো। সেরকম মামুনের মাও, মামুন যখন খারাপ আছে বা তার কষ্টের দিন যাচ্ছে, সেটা আমার কারণেই হোক বা তার স্ত্রীর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, উনি দুনিয়াদারি ফেলে ওই দিকেই ফোকাস করবেন। তো এই ক্ষেত্রে ওনার মন মানসিকতাটা ভালো থাকবে না, মেজাজ খারাপ থাকবে, মেজাজ খিটখিটে থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো উনি যাই বলুক না কেন, উনি একজন মুরব্বী মানুষ তোমার কাছে। তো আমি বলবো যে এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের অশালীন কথাবার্তা আমি লিখনকে বলবো যে লিখন প্লিজ স্টপ রাইট হিয়ার। অ্যান্ড তোমার যেহেতু সুযোগ আছে, যেহেতু উনি তোমাকে ব্লক করে দেননি, যেহেতু উনি তোমার সাথে দেখা করতে পারেন বা তুমি ওনার সাথে দেখা করতে পারো, তুমি ওনার সাথে কথা বলতে পারো, আমার অনুরোধ হবে তুমি ওনার কাছে সরি বলবে, ওনার কাছে বলবে যে আমরা সো ফার আপনাকে নিয়ে যেসব অপমানসূচক কথাগুলো বলেছি সেগুলো যেন উনি আপনাকে মাফ করে দেয়। একটা কথা কি লিখন, কাউকে সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না। তুমি যদি কাউকে সরি বলো তাহলে তুমি কিন্তু কখনোই ছোট হয়ে যাবে না, বরং তুমি তার দোয়া পাবা, একটা মার দোয়া পাবা। হ্যাঁ, তুমি কিন্তু আমি লিখনকে দেখেছি, লিখন রিলেশনশিপে খুব বিশ্বাস করে। ও খুব সহজে সবাইকে ভাই বা খুব সহজে সবাইকে বোন বা খুব সহজে সবাইকে আম্মু ডাকে। হ্যাঁ, ও ওরকম ফিল করে দেখেই ডাকে। তো খুব ইজিলি তুমি এই জিনিসটা বলতে পারো। এছাড়াও আমি অন্যদেরকেও বলবো যে যারা এইসব ট্রল করা নিয়ে ভিডিও বানিয়েছেন তারাও বানাবেন না। অ্যান্ড আমিও এক্সট্রিমলি সরি টু হার, যেটা আমি অবশ্যই তাকে পার্সোনালি বলবো
যে আমি তো কারণটা বলেছি যে আমি আমি কিন্তু আমরা যখন আলাদা হয়ে গিয়েছিলাম তার 1 বছর 1.5 বছর পর্যন্ত আমি কখনো তাদেরকে নিয়ে মুখ খুলিনি, যখন না পর্যন্ত মামুন আমার মা বাবাকে নিয়ে গালাগালি করেছে লাইভে এসে খুব অযৌক্তিকভাবে। কারণ মামুন কোনোদিন আমার মা বাবাকে দেখেনি, আমার মা বাবার সামনে তার পড়ার সুযোগ হয়নি, সেই মৃত বাবাকে নিয়ে সে কিন্তু গালাগালি করতে পারে না। এটা আমার অ্যাজ এ হিউম্যান আমার খারাপ লাগাটা খুব স্বাভাবিক। তো এই থেকে হয়তো আমি তাদেরকে বলেছিলাম, বাট তাদের ক্ষেত্রে আমার যাই অভিযোগ থাকুক না কেন আমি আসলে সোশ্যাল মিডিয়াতে এসে কখনো বলতে চাই নাই। তো আমি সর্বশেষ এটাই বলবো যে বড়দেরকে সম্মান করলে বা ইভেন ছোটদেরকেও সম্মান করলে নিজে কখনো অসম্মানিত হয় না। বা কাউকে যখন আমরা সরি বলি তাহলেও নিজে কখনো ছোট হয়ে যায় না। হ্যাঁ, সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না। এবং আমরা যতদিন বেঁচে আছি, বেঁচে থাকতেই কিন্তু সম্পর্কের কদর করা উচিত। আমরা যখন মরে যাব তখন কিন্তু ওই সরিটা বলে কোনো লাভ নাই। আমি দেখি যে মারা গেছে যখন যে ব্যক্তিটা, তখন আমরা মানে ক্ষমা চাই বা সরি বলি, বা তখন কিন্তু সরি বলে কোনো লাভ নাই। যেই সম্পর্কটা বেঁচে থাকতে আমরা সুন্দর মতো মূল্যায়ন না করি, সেই সম্পর্কটা মরে যাওয়ার পরে মূল্যায়ন করে কি লাভ? আজকে শাহজাহান তাজমহল বানিয়েছে তার স্ত্রী মারা যাওয়ার পরে, তার স্ত্রী মারা যাওয়ার পরে ওই তাজমহল বানিয়েছে, তাতে কি কি লাভ হয়েছে? তার স্ত্রী তো তাজমহলটা দেখে যেতেও পারেনি। তার স্ত্রী যদি দেখে যেতে পারতেন তাহলে তার ভালোবাসার মানুষটা কত খুশি হতেন যে না, আমার কিং আমার জন্য এরকম একটা তাজমহল বানিয়েছে, বাট উনি সেটা দেখতে পারেনি। তো সেই জন্যই আমি সবসময় বলবো সম্পর্কে বেঁচে থাকতেই সম্পর্কের কদর করতে হয়, এবং বেঁচে থাকতেই আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। মরে গেলে সেই ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ নাই, এবং খুব বড় ক্ষতি হয়ে গেলেও সেই ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ নাই। তো লিখুন, আমি শিওর তুমি আমার এই ভিডিওটা দেখবে বা তোমাকে কেউ না কেউ পাঠাবে, এবং আমি চাই তুমি এটা করো। এবং তুমি সারা জীবন আমার কথা শুনে আসছো, আমি তোমাকে যখন যেটা বলেছি তুমি কখনো আমার কথার অবাধ্য হও নাই। আমি যখন যে রিকোয়েস্ট করেছি, আমি তোমাকে খুব কমই রিকোয়েস্ট করেছি, বাট যে রিকোয়েস্ট করেছি সেই কথার অবাধ্য তুমি কিন্তু কখনো হওনি। সো আমি এক্সপেক্ট করি যে তুমি মামুনের আম্মুর কাছে যে সরি বলবে, এবং এরপর থেকে মানে আজকের পর থেকে আর কখনো ওনাকে নিয়ে অপমান সুযোগ কোনো কথা তুমি বলবে না। এটাই একটা বোন হিসেবে তোমার প্রতি আমার অনুরোধ, এবং অন্য সবার প্রতি অনুরোধ। হয়তো তারা নানা রকম হতে পারে, ভালো না হতে পারে, তাদের মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি থাকতে পারে, তারা প্রতারক হতে পারে, তারা ভুল করতে পারে, কিন্তু তারা দিন শেষে একজন মানুষ। এবং মানুষ যখন কোনো অপরাধ করে সেটার পিছনে কিন্তু একটা বিশাল ব্যাকগ্রাউন্ড থাকে। দেখা যায় যে অর্থনৈতিকভাবে যারা দরিদ্র বা অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল, তাদের মধ্যে অপরাধ করার প্রবণতাটা অনেক বেশি থাকে। তো হতে পারে তারা এরকমই। আর যাই হোক, আমি আর যা বলা সেটা তো আমি বলেই দিলাম। ওনাকে নিয়ে, মামুনের আম্মাকে নিয়ে আপনারা আসলে ট্রল করা বন্ধ করে দিবেন, এটাই আশা করি। বা ওনাকে নিয়ে খারাপ মন্তব্য বা কোনো কিছু করা। উনি একজন, ওই যে মামুন মাঝে মাঝে বলে না আমার মা খুব সাদাসিধা, অনেক ক্ষেত্রেই উনি আসলে সাদাসিধা, এবং এত কিছু মেনটেন করে যাকে চলতে হয় তার মেন্টালিটি আসলে খুব স্টেবল রাখাটা ডিফিকাল্ট। তো যাই হোক, এত রাতে এই কথাগুলো বলার কারণ হলো যে আমি আমার যে লিগ্যাল কাউন্সিল অ্যাডভোকেট সাব্বির হোসেনের স্টেটমেন্টটা আমি কিছুক্ষণ আগে শুনলাম, এবং কিছুক্ষণ আগে শুনে আমি এই রিয়েলাইজটা করলাম। মানে এই রিয়েলাইজটা করার পরে আমি ভাবলাম যে আমি আমার এই লাইফটাতে এই বার্তাটা দিই। অ্যান্ড আমি মামুনের আম্মুকে বলতে চাই আমি নিজেও অনেক সরি, বিকজ দেখা গেছে যে রাগের বশবর্তী হয়ে অনেক কিছু বলেছি। ওনার সাথে আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছিলাম ওনাদের গ্রামের বাড়িতে, যখন আমার সাথে মামুনের ঝগড়াও হয়েছে লাস্ট টাইম, তখন কিন্তু উনি আমাদের গ্রামের বাড়িটায় আমাকে অনেকক্ষণ ঘুরে বেরিয়ে গাছগুলো দেখিয়েছিলেন, ছাদে নিয়ে গেছিলেন। তো এই অনেক খারাপ মুহূর্ত হয়তো ছিল,
তো আমি খারাপ মুহূর্তগুলো আজকে থেকে আর মনে করতে চাই না। আমি চাই যে ওনার সাথে আমার ভালো স্মৃতি যা আছে আমি সেটাই মনে করব, এবং ভালো উনি আমার সাথে যা যা ভালো করেছেন আমি সেটাই মনে রাখবো। কারণ ভালো মন্দ মিলিয়েই মানুষ ভালো। আমার মধ্যে যে সব খারাপ সেরকমও যেরকম না, আমার মধ্যে যেরকম সব ভালো সেরকম কিন্তু না। সো আমি যেরকম আমার মধ্যে যেরকম ভালো খারাপ আছে ওনার মধ্যেও আছে, বাট আমি চাই যে ওনার ভালোটুকুই যেন আমার মনে থাকে। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।